সবচেয়ে বড় কলঙ্কের নাম হচ্ছে জামায়াত ইসলামী। কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে, তাদের তো রাজনীতি করা তো বহু চিন্তা ভাবনা। তো পাকিস্তান আমলে পাকিস্তান আমলে 1971 সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। আজকে 2025 সাল, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ থেকে প্রায় 54 বছর আগে। স্বাধীনতার এই 54 বছর পরে এই বাংলার মাটিতে আজ একদল সুশীল সমাজ গজিয়ে উঠেছে, যারা এখন প্রচার করছে যে জামাত ইসলামী নাকি এদেশে একটি মানবিক, আদর্শিক ও নৈতিক রাজনৈতিক দল। এই প্রচার করাটা কিন্তু শুধুমাত্র অজ্ঞতা নয়, বরং এটা লাখ লাখ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। যারা জামাতকে ভালো বলছে, আমার বিশ্বাস তারা হয় ইতিহাস জানে না, নয়তো ইচ্ছা করেই এদেশের শহীদদের রক্তকে অস্বীকার করতে চায়, শুধুমাত্র নিজেদের স্বার্থ এবং নিজেদের মতাদর্শ জনমনে স্টাবলিশ করার জন্য। এদেশের ইতিহাসে সবচেয়ে বড় কলঙ্কের নাম হচ্ছে জামায়াত ইসলামী। 1941 সালে তৎকালীন ভারতের ভণ্ড মোল্লা আবুল আলা মওদুদির হাতে এই অপরাজনৈতিক সংগঠনটির জন্ম হয়। শুরু থেকেই এই রাজনৈতিক সংগঠনটির লক্ষ্য ছিল এদেশের মানুষের মন থেকে জাতীয়তাবাদ ও গণতন্ত্র ধ্বংস করা এবং এদেশের মানুষের ব্যক্তি স্বাধীনতা ও নাগরিক অধিকার কেড়ে নেওয়া, আর ধর্মকে ব্যবহার করে জনগণকে এই দেশের জন্যে দেশপ্রেমিক হওয়া থেকে বিভ্রান্ত করা। এই জামায়াত ইসলামী কখনোই এই বাংলাদেশের সৃষ্টির এবং এদেশের স্বাধীনতার পক্ষে ছিল না, বরং তারা ভ্রান্তভাবে বিশ্বাস করত যে তাদের ওই পাকিস্তানই হলো মুসলিম উম্মার দুর্গ এবং তাদের একমাত্র সহি দেশ। এবং এরা গণতন্ত্রকে বলেছিল হারাম, জাতীয়বাদকে বলেছিল কুফর, আর এই দেশের স্বাধীনতাকে বলেছিল ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ। অর্থাৎ এই বাঙালি জাতির নিজেদের স্বাধীনতা চাওয়া মানে তাদের কাছে ছিল ধর্মবিরোধী কাজ। 13 এপ্রিল 1971 সাল, সেদিন ছিল মঙ্গলবার, যখন এদেশের আপামর জনতা যুদ্ধ করছে এদেশের মানুষের মুক্তির জন্যে, এদেশের মানুষের স্বাধীনতার জন্যে, ঠিক তখন ঢাকায় বাইতুল মোকাররম এলাকায় স্বাধীনতা বিরোধী অপশক্তি এই জামাতের শান্তি কমিটি বিক্ষোভ করেছিল এদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। চলুন আমরা অ্যাসোসিয়েট প্রেসের সেই আর্কাইভ থেকে ভিডিওটি একটু দেখে নেই। সালের 26শে সেপ্টেম্বর জামাত ইসলামীর তৎকালীন আমির ছিলেন গোলাম আজম, যিনি এদেশের মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী বলে ঘোষণা করেছিলেন। চলুন এই নিয়ে অনেক আগের পুরনো একটি টিভি সংবাদের ভিডিও ক্লিপস দেখে নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি ওসমানী 71 সালের 25শে সেপ্টেম্বর দখলদার পাকিস্তানি সেনাদের এদেশীয় দোসর রাজাকার বাহিনীকে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান। পরদিন 26শে সেপ্টেম্বর ওসমানীর বক্তব্যের জবাব দেয় বাঙালি নিধনে উন্মত্ত পাকিস্তানি সেনাদের আরেক দালাল সংগঠন জামাতে ইসলামী। জামাতে ইসলামী পাকিস্তানের একটি সাম্প্রদায়িক মৌলবাদী রাজনৈতিক দল। দলটির এদেশীয় শাখার প্রধান গোলাম আজম 71-এর এদিন যে কোনো মূল্যে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা করা বাংলাদেশকে নস্যাৎ করে অখণ্ড পাকিস্তান রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। 1971 সালের 26শে সেপ্টেম্বর ঢাকায় এক জনসমাবেশ করে জামাতে ইসলামী। সেখানে দেয়া বক্তৃতায় বাংলাদেশ ও বাঙালি বিরোধী গোলাম আজম মুক্তিযোদ্ধাদেরকে দুষ্কৃতিকারী ও পাকিস্তানের দুশ্মন বলে উল্লেখ করেন। বলেন, যে উদ্দেশ্য নিয়ে জামাত রাজাকার বাহিনীতে লোক পাঠিয়েছে। এই ভিডিওগুলো দেখে কি বোঝা যায়? 1971-এ যখন পাকিস্তানি সেনারা বাংলার মানুষের উপর নৃশংস বর্বরতা ও দানবীয় হত্যাযজ্ঞ চালাচ্ছিল, যখন এই দেশের মানুষ এইসব থেকে মুক্তির জন্য আপামর জনতা একসাথে হয়ে লড়ছিল,
ঠিক তখনই এই কুখ্যাত জামাত ইসলামী ও তাদের সকল সহযোগী দল এদেশের মানুষের মুক্তির বিপরীতে উল্টা এদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলন করেছিল, যা কিন্তু একজন দুজন মানুষের আন্দোলন নয়। আপনারা হয়তো মিছিলে দেখছেন যে হাজার হাজার মানুষ ঢাকার বাইতুল মোকাররমে তাদেরকে নিয়ে তারা আন্দোলন করছে এদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, এদেশের জন্মের বিরুদ্ধে। তাহলে এবার আপনারাই বলেন যে জামাত ইসলামে কীভাবে এই দেশে রাজনীতি করার বৈধতা পায়? তারা কি এই বাংলাদেশে জন্ম হোক তা কখনো চেয়েছিল? তারা কি স্বাধীনতার আন্দোলনে নিজেরা যোগ দিয়েছিল? তারা কি মুক্তিযুদ্ধে এদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল? না, তারা দাঁড়িয়েছিল পাকিস্তানের পাশে। তাহলে এরা কিভাবে এদেশের সাধারণ মানুষের জন্য একটি আদর্শিক নৈতিক রাজনৈতিক দল হতে পারে? এই জামায়াতে ইসলামী তাদের বাবার দেশ পাকিস্তানের স্বার্থ রক্ষার জন্যে এদেশে গঠন করেছিল কুখ্যাত 3 বাহিনী, যাদের নাম হচ্ছে রাজাকার, আল বদর আর হচ্ছে আল শামস। রাজাকাররা মানুষের গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে মুক্তিকামী মানুষদের ধরে ধরে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে সোপর্দ করত। আর আল শামস ছিল শহরে গুপ্তচর বৃত্তি করে মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করত এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে দেখিয়ে দিত যে অমুক বিল্ডিংয়ে অমুক জায়গায় মুক্তিযোদ্ধা বসবাস করে। আর এই আল বদর বাহিনী ছিল ইতিহাসের সবচেয়ে জঘন্য খুনি বাহিনী। যুদ্ধ যখন প্রায় শেষ, পাকিস্তান যখন অলরেডি হেরে গেছে, তখন এই আল বদর বাহিনী থেমে যায়নি। তারা পরিকল্পিতভাবে আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল। 14 ডিসেম্বর তারা ধরে নিয়ে গিয়েছিল আমাদের শিক্ষক, সাংবাদিক, ইতিহাসবিদ, লেখক, গবেষক এবং যারা বাংলাদেশের ভবিষ্যৎকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে পারত সেই সব বুদ্ধিজীবীদের। এই আলবদররা একে একে হত্যা করেছে এদেশের তৎকালীন মেধাবীদের এবং এদের এই হীনকাণ্ডের উদ্দেশ্য ছিল পরিষ্কার, যে বাংলাদেশকে মেধাশূন্য করা, যেন এই দেশ জ্ঞানভিত্তিক বুদ্ধিভিত্তিক অবস্থান নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এবং এদেশে নেমে আসে আবারও ধর্মান্ধতার অন্ধকার। এবার একটু ঠান্ডা মাথায় কল্পনা করুন, একটি দেশ সবেমাত্র স্বাধীন হতে যাচ্ছে, একটি জাতি নতুনভাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে, সেই সময়ে এই জামাত নামের বিশ্বাসঘাতকরা পরিকল্পিতভাবে হত্যা করলো সেই জাতির শ্রেষ্ঠ মেধাবীদের, শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের, যারা এই জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত। এবং এটা কোনো সাধারণ অপরাধ ছিল না জামাতের, এটা ছিল পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম গণহত্যা এবং এটা ছিল বাঙালি জাতির ভবিষ্যৎ ধ্বংসের প্রথম এবং প্রধান ষড়যন্ত্র। এই জামাত ইসলামী কিন্তু শুধুমাত্র পাকিস্তানের দূষরই ছিল না, তারা ছিল নিজের দেশের এই বাংলার মাটির এক ভয়াবহ বিশ্বাসঘাতক। এরা এদেশের মানুষের রক্তের সঙ্গে শুরু থেকে বিশ্বাসঘাতকতা করে আসছে। এই বিশ্বাসঘাতক জামাতের হাতে আজও লেগে আছে এই দেশের লাখ লাখ মা বোনের দোষকৃত হওয়ার কান্না, লাখ লাখ শহীদের তাজা রক্ত আর নবজাতক শিশুদের অনাথ হওয়ার ইতিহাস। হ্যাঁ, এটাই হলো জামায়াত ইসলামী, যারা আজকে এই দেশে নিজেদেরকে ফেরেশতা প্রমাণে উঠে পড়ে লেগে গেছে এবং আমাদের দেশের কিছু মানুষ তাদের ফাঁদে পা দিয়ে বসে পড়েছে। একজন অশিক্ষিত অন্ধ ধর্মান্ধ ব্যক্তি জামাতের ফাঁদে পা দিতেই পারে, কিন্তু আজ দেখে দুঃখ লাগে যে আজকে দেশের কিছু সুশিক্ষিত সুশীল প্রগতিশীল মানুষজন এই জামাতের কাঁধে ভর করেছে। তার থেকেও অশ্লীল হলো যে এই দেশে গোবিন্দচন্দ্র প্রামাণিক সহ এদেশের কিছু স্বার্থলোভী হিন্দু আজকে তাদের এই বিপরীত ধর্মের রাজনীতিতে বিশ্বাসী এই জামাতে যোগ দিয়েছে। যে জামাত 1971-এ তাদের লুঙ্গি আলগি দিয়ে মানুষের নুনুর আগা কাটা নাকি আকাটা সেটা দেখে হিন্দু চিহ্নিত করে এদেরকে হত্যার জন্য পাকিস্তানি আর্মির কাছে সুপর্দ করত। অতএব আজ 2025 সালে এসে যখন কেউ বলছে যে জামাত ইসলামী একটি আদর্শিক নৈতিক রাজনৈতিক দল, তারা কিন্তু শুধুমাত্র এটিই বলছে না, তারা ইনডাইরেক্টলি এদেশের শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে, এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে এবং এদেশ এই বাংলাদেশ জন্মের সৃষ্টির বিরোধিতা করছে। জামাতকে ভালো বলা মানে বুদ্ধিজীবী হত্যাকে বৈধতা প্রদান করা, জামাতকে গ্রহণ করা মানে পাকিস্তানি সেনাদের সেই নির্মম পাশবিকতাকে ক্ষমা করে দেওয়া। আমাদের মনে রাখতে হবে, শত্রু শুধু কিন্তু পশ্চিম পাকিস্তান ছিল না, শত্রু আমাদের এই পুরো পাকিস্তান তথা বাংলাদেশের ভিতরেই তৎকালীন সময়ে ছিল আর এখনও তারা আছে। আর এই শত্রুর নাম জামায়াতে ইসলামী, রাজাকার, আল বদর আর আশামস। এরা এই দেশ বিরোধী দল, এরা এই দেশের মা বোনদের উলঙ্গ করে ওপেন রাস্তায় গণধর্ষণ করার দল। এদের এই দলের হেডকোয়ার্টার কিন্তু এই বাংলাদেশে নয়, এদের হেডকোয়ার্টার পাকিস্তানের লাহোরে। শুনেন তাদের এই নেতার মুখে তার নেতা কি বলছে এই বিষয়ে। পরপর আপনি দেশে ছিলেন না কেন? আমি 16 ডিসেম্বর দেশ স্বাধীন হল, 20 নভেম্বর রমজানের পরের দিন, রমজান শেষ হলো রমজানের পরের দিন
ঈদের পরের দিন জামাতে ইসলামের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির মিটিংয়ে যোগদান করার জন্য আমি লাহোর গেলাম। জামাতের হেডকোয়ার্টার তো লাহোর, তখনও ছিল লাহোর, এখনো লাহোর। এরা পূর্বেও পাকিস্তানে ছিল, এখন এই দেশে তারা দেশপ্রেমিকের ভং ধরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে যদি এরা কখনো সুযোগ পায় তাহলে এই দেশকে আবারও পাকিস্তানের সাথেই ভৌগোলিকভাবে না পারলেও তারা রাজনৈতিকভাবে আবারও পাকিস্তানের সাথে জোড়া দিয়ে এদেশের মাটি ও মানুষকে কলঙ্কিত করার চেষ্টা করবে।